স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। সংসদে উত্থাপিত দাবির মুখে এমপিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে বসার জায়গা করে দিচ্ছে সরকার। দাবি উঠেছে গাড়িও পাওয়ার। অপরদিকে জ্বালানি সংকট নিরসনে কমিটি গঠন হচ্ছে। বিরোধী দলীয় নেতার আহ্বানে সাড়া দিয়ে সরকার দলীয় নেতা ও প্রধানমন্ত্রী তিনি তার কমিটির 5 জনের নামও ঘোষণা করেছেন। সংসদে যখন এই অবস্থা, তখন দেশে নানা সংকটও চলছে, সেসব বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। পাশাপাশি প্রশ্ন উঠছে জনমুখী আলোচনা কতটুকুন গুরুত্ব পাচ্ছে সংসদে, সেসব বিষয়ে জানবার চেষ্টা করব এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। স্বাগতম ফিরোজ ভাই। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। স্বাগতম ফরিদ ভাই। আমি প্রথমে ফরিদ ভাইয়ের অনুমতি নিয়েই ফিরোজ ভাইকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ফিরোজ ভাই, যেমনটি বলছিলাম, সংসদে তো নানা আলোচনা হচ্ছে, হবারই কথা। এর মধ্যে মানে জনগুরুত্বপূর্ণ আলোচনা কতটুকুন হচ্ছে আপনার দৃষ্টিতে? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক পরিচালনকে এবং যারা শুনছেন দেখছেন এই মোহনা টেলিভিশনের যারা দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, কারণ বাংলাদেশের জাতীয় সংসদে প্রতি মিনিটে 2,72,000 টাকা করে খরচ হয়ে যায়। তো সেই টাকার সদ্ব্যবহার হচ্ছে কিনা না অপচয় হচ্ছে, সেইটা দেশবাসীর জানার আগ্রহ আছে এবং অধিকারও আছে। আমরা দেখলাম যে দীর্ঘদিন ধরেই বিগত 16-17 বছর তো মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। একটা নির্বাচিত সংসদ সেটা নাই, কারণ অনির্বাচিতভাবে ভোট জালিয়াতি করে বিনা ভোটে, রাতের ভোটে, আমিডামি নির্বাচনে সংসদ হয়েছে। কাজে সেই সংসদের প্রতি মানুষের কোনো আস্থা ছিল না যে সেই সংসদে জনগণের কল্যাণে, জনগণের জন্য আলোচনা হবে, সেটা আশা করা নেই। কিন্তু এবারের এই 26 ফেব্রুয়ারি নির্বাচনের পরে গঠিত সংসদে জনগণের সমস্যা, জনদুর্ভোগ এবং বিশেষ করে জাতীয় এবং জনজীবনের সংকট, সেগুলো নিরসনের জন্যে অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সাংস্কৃতিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এটাই সবার কাম্য ছিল, সবাই আশা ছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে বিশেষ করে এই যে প্রথম অধিবেশন এটা চলছে, তো 30 তারিখ পর্যন্ত চলবে। এর মধ্যে একটা বাধ্যবাধকতা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশগুলো জারি করেছিল, সেই অধ্যাদেশগুলো এখানে অনুমোদন না সুরাহা হওয়া, সেটা না হলে যেগুলো হবে না সেগুলো বাতিল হয়ে যাবে। সেখানে আমরা দেখলাম যে অনেকগুলো অধ্যাদেশ সেগুলো এখানে অনুমোদন দেওয়া হয়েছে, আবার অনেকগুলো গুরুত্বপূর্ণ, জাতীয় গুরুত্বপূর্ণ, যেগুলো দীর্ঘদিন মানুষের আকাঙ্ক্ষা ছিল, বিচার বিভাগ, সেগুলো পৃথকীকরণ, বিচারক নিয়োগ, পৃথক সচিবালয়, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ইত্যাদি ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে সেইগুলো অধ্যাদেশগুলো এখানে অনুমোদন করা হয় নাই। সেটা মানুষেরকে আশাহত করেছে এবং এই সংসদের প্রতি যে আস্থাটা মানুষের ছিল, সেই আস্থার একটু খানিকটা হলেও চির ধরেছে। এরপরেও যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে দেখলাম যে আবারও সেই একই সংসদের মধ্যে ফ্যাসিস্ট আমলে আমরা দেখলাম সেখানে গান গাওয়া হতো, প্রশংসাসূচক যে আলোচনা, নেত্রীর প্রশংসায় যত বেশি সরব থাকা যায় সংসদে দেখলাম। এবারের সংসদেও আমরা তার ব্যতিক্রম দেখলাম না, যে সেখানেও দেখলাম আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কবিতা আবৃত্তি হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা, যেগুলো কাম্য না। আমরা মনে করি যে এত শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ 17-18 বছর এই স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে যে সংসদ এবং সরকার গঠিত হয়েছে, তারা জনগণের সমস্যা নিয়ে কথা বলবে, জনগণের সংকট নিয়ে আলোচনা করবে এবং তার একটা সমাধান, সেই সমাধানের সূত্র সেগুলো বের করবে এবং জনগণকে একটা আশার আলো দিক। কিন্তু সেইটা আসলে আপনি যেমনটি বলছিলেন, এই যে মানে তৈলমর্দনের যে ব্যাপারটি, আগে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে গান এবং তুষ্টিবাক্য হতো, এখন চর্চা হতো, এখন কবিতা চর্চা হচ্ছে। এটি তো মূলত মানে এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা যদি হয়ে ওঠে, আমাদের যে তরুণ ছাত্রদের যে দলটি এনসিপি, নতুন দল আর বলা যায় না এখন,
তারা এখন সংসদে আছে, পুরনো হয়েছে, তারা কিন্তু বারবার এই কথাই বলছিল যে এই সংস্কারগুলো দরকার। সেই সংস্কারটিও কি উপেক্ষিত হচ্ছে কিনা আপনার দৃষ্টিতে এই মুহূর্তে? এটা ধরুন সংস্কারের কথা যেটা বলছি, এই সংস্কার দেখেন 2007 1/11-এর সময় সংস্কারটা ছিল খুবই ঘৃণিত। আচ্ছা, আবার 2024-এর অভ্যুত্থানের পরে এই সংস্কারটা কিন্তু সবার কাছে একটা গ্রহণযোগ্য ব্যাপার হয়েছে। এখন কখন কোন সময়ে কোন বিষয়টা আসে মানুষের সামনে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর সংস্কারটা একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার না, এটা চলমান প্রক্রিয়া। এখন ধরেন মুক্তিযুদ্ধের পরে 72 সনে যে সংবিধান রচিত হয়েছিল, স্বাধীন দেশ সেটা প্রতিষ্ঠিত, সেটা ছিল সবচেয়ে বড়, অনেক বড় সংস্কার ছিল। পরবর্তীকালে সবসময়ই জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলো তিনিও কিছু সংস্কার করছেন, এরশাদ যখন ক্ষমতায় আসলো তিনিও কিছু সংস্কার করছেন। এই যে আজকে উপজেলা পরিষদ টরিষদ দেখেন, এগুলো এরশাদের আমলে করা, মানে সংস্কার সবসময়ই চলমান এটা থাকে। এবং 1/11-এর সরকারও অনেকগুলো সংস্কার করেছিল এবং প্রস্তাব করেছিল। তারা তো একটা 90-এর পরে একটা টাস্ক ফোর্স সেটা গঠিত হয়েছিল, 29টা টাস্ক ফোর্স। সেই টাস্ক ফোর্সের রিপোর্টের এমন সবারই নেতৃত্বে সেগুলো এখন মনে হয় এগুলো ধুলা বালু পড়ে আছে, সেগুলো উল্টে পাল্টেও দেখে না। তো সেই জন্যই সংস্কারটা চলমান প্রক্রিয়া। সেই সংস্কারটা সেখানে কতটুকু গণমুখী হয়, কতটুকু প্রগতিমুখী হয়, কতটুকু সামনের দিকে এগোনোর পথ পরিষ্কার করে, সেটার উপরে নির্ভর করে যে সংস্কারটা কেমন। তাহলে সেই সংস্কারটা অবশ্যই আমরা চাই, সেটা করা দরকার। এবং রাষ্ট্র ক্ষমতার যে কেন্দ্রীভবন এক ব্যক্তির হাতে, সেটা মোটেও কাম্য না। এটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার। ক্ষমতার বিকেন্দ্রীকরণ তো পরের ব্যাপার। রাষ্ট্র ক্ষমতার সাথে নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের পৃথকীকরণ, এইটাই তো আমরা পাচ্ছি না, এটাই তো হচ্ছে না। তাহলে এই জায়গায় যেটা সংস্কার, সেটার সাথে সরকারের এই প্রশ্নটি নিয়ে একটু ফরিদুল হক আপনাকে শুনি। সংসদে আলোচনা এবং সংস্কার প্রক্রিয়া যে গতিতে আগাচ্ছে, আপনারা সন্তুষ্ট কিনা? জি, ধন্যবাদ আপনাকে। সংস্কার প্রক্রিয়ার উত্তর দিব। সংস্কার প্রক্রিয়া তো আর আগাচ্ছে না, এটা তো থেমে গেছে। না, সরকার দলের পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব কয়েকদিন আগেও বলেছেন যে না, তারা সবগুলোকেই অ্যাড্রেস করে সংস্কার করবে, আরো শক্তিশালী আকারে সামনে আনবে। হ্যাঁ, শক্তিশালী আকারে ওনারা আনতে পারে, ওনাদের ক্ষমতাকে আরো শক্তিশালী করবে। এটা ছাড়া ওনাদের ক্ষমতা কমে যায় এমন একটা সংস্কার ওনারা করেননি, বরঞ্চ যেগুলো করলে ওনাদের ক্ষমতা বাড়ে সেগুলো ওনারা করেছেন। যেমন ধরেন বিচার বিভাগকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করলে, মানে সুপ্রিম কোর্টের যে কি বলে যে আলাদা সচিবালয়, এটা করলে তাদের হাত থেকে বিচার বিভাগ চলে যাওয়ার কথা, মানে লোয়ার কোর্ট সরকারের অধীন থেকে চলে যাওয়ার কথা, ওনারা এটা করেননি। বরঞ্চ কয়েকদিন আগে এই জিনিসটা আমি কোথাও বলার সুযোগ পাইনি, এখন হঠাৎ করে মনে পড়লো। 3-4 দিন আগে প্রধানমন্ত্রী তার এলাকায় সফরে গেলেন না, বগুড়াতে গিয়ে উনি বোধহয় কি যেন একটা কি বলে ওইটাকে, ইবেইল একটা সার্ভিস উনি চালু করছেন কয়েকটা 9 জেলায় ভিডিও কনফারেন্সের মধ্যে। তারপরে দেখেন, ওটা কিন্তু কোর্টের ব্যাপার, কোর্টে একটা সার্ভিস চালু করতেছে নির্বাহী বিভাগের প্রধান। এটা তো পরিষ্কার বোঝা যায় যে নির্বাহী বিভাগ কোর্টকে নিয়ন্ত্রণ করেন। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা এখানে ঘটেছে, এটা নিয়ে কেউ প্রশ্ন তুলেনি। বাংলাদেশে এই সংকটটা ধরেন মানে গণঅভ্যুত্থানের পর ওই সংকট থেকে আমরা বেরোতে পারিনি। ওইখানে প্রধানমন্ত্রী ডান সাইডে জনাব জুবাইদা রহমান বসা ছিলেন। উনি কোন প্রোটোকলে বসা ছিলেন এটা আমরা কেউ প্রশ্ন তুলিনি, কিন্তু বাংলাদেশ সরকারের কোনো প্রোটোকলে নাই। উনি প্রধানমন্ত্রীর ওয়াইফ, উনি আমাদের সর্বজন সম্মানিত ব্যক্তি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দুটো একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। সো এই প্রশ্নগুলো আমরা তুলছি না, আমি তুললাম। তার মানে হচ্ছে ক্ষমতাকে আরও কুক্ষিগতই ওনারা করতে চান, এটাই আমরা দেখতে পাইছি। এখন আরও ভালো আইন হয়তো করবে হচ্ছে ক্ষমতাকে আরও কুক্ষিগত করার জন্য। আমি এটা ছাড়া আপাতত কিছু দেখছি না। গণভোটের রায়কে আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার বোনকে নিয়ে যেতেন, তিনিও তো রাষ্ট্রীয় কোনো ইস্যু ছিলেন না, তখন কি এই প্রশ্নগুলো তুলেছেন নাকি মানে তখন মানে 5 আগস্টের পরেই প্রশ্নগুলো তোলা যাচ্ছে এরকম? না আগের প্রধান এইটা তো কি প্রশ্ন তুললেন আপনি? মানে এটা তো গণঅভ্যুত্থান ঘটে গেছে, এই প্রশ্ন না তুলে না, তখনও কিন্তু এই প্রশ্নই তুলেননি। না এই প্রশ্ন না তুলে তাদের চোখে চোখ না রেখে গণঅভ্যুত্থান কিভাবে হলো? গণঅভ্যুত্থান এটা তো ওটা ডান। এবং সে যেটা করছে আপনি কি সেটাকে ফলো করবেন? এটা তো নিশ্চয়ই না। সো এই মানে ওই যে আগে প্রশ্ন অনেকে তুলতে চাইতো না, তুলতে পারতো না, সেই ভয়ের যে আবহাওয়াটা সম্ভবত রয়ে গেছে। এই জন্য এই প্রশ্নটা আমি কোথাও দেখিনি। মানে ওইখানে আমার হিসাবে কোনোভাবে ওনার ওইখানে থাকার কথা না। আচ্ছা, মানে উনি কোনো রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে নাই তো। মানে প্রধানমন্ত্রীর স্ত্রী হইলে একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে উনি থাকতে পারেন কিনা, যেখানে আইনমন্ত্রী উপস্থিত ছিলেন,
হ্যাঁ, সো আমার ওইখানে দুইটা ইস্যু, একটা হচ্ছে যে এই ইস্যুটা নিয়ে আসলে কথা বললে খুব হয়, মানে এই ইস্যুটা খুব জনপ্রিয় হয়, কিন্তু এটা একটা প্রশ্ন। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে যে আপনি খেয়াল করেন যে আমরা বিচার বিভাগের মানে লোয়ার কোর্টকে আলাদা করতে চাচ্ছি। প্রধানমন্ত্রী এখনো লোয়ার কোর্টের সিস্টেম উদ্বোধন করতেছেন। তার মানে কি নির্বাহী বিভাগের প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান, কিন্তু এই যে সেপারেশনগুলো, এই আইডিয়াগুলো নিয়ে আমাদের সমাজে আরো অনেক আলাপ করতে হবে, যেটা বুঝতে পারছি। আমরা ভাবছিলাম যে অনেক আলাপ আমরা হয়তো করে ফেলছি, এটা আমরা কাছায় আসছি, কিন্তু না, এখন মনে হচ্ছে যে এটা আরো ইয়ে হবে। এবং যেহেতু তাদের কাছে একটা, ওই যে আপনি যেটা বললেন, একটা একদম সেন্ট্রালাইজ একটা পাওয়ার আছে, 2/3 মেজরিটি আছে, তারা এটাকে আরো কুক্ষিগত করার চেষ্টা করবে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। ভালো আইনের কথা যেটা বলছে, এটা আমি এটা নিয়ে খুব বেশি উচ্চকিত নই, কারণ বাংলাদেশের যা যা ধ্বংস, যা যা খারাপ, যা যা ধরেন মানে গণবিরোধী, যা যা জনগণের উপরে জুলুম, সব ভালো আইনের নামে করা হয়েছে। বাকশাল করার আগে শেখ মুজিবুর রহমানের বক্তৃতা শুনে আপনি বুঝতে পারেন ভালো আইন কি। পার্লামেন্টের ইস্যু যেটা বলতেছেন, পার্লামেন্টে হ্যাঁ ঠিক আছে, একটা ধরেন বিরোধী দলের প্রস্তাবে সরকারি দলের প্রধান সংসদ নেতা উনি রেসপন্স করেছেন, একটা উভয় দলীয় কমিটি হবে, খুব ভালো কথা। কিন্তু ইতিমধ্যে যা ঘটে গেছে, এটা তো ডিজাস্টারাস। ইতিমধ্যে জ্বালানি নিয়ে যা ঘটে গেছে, একদম ধরেন 2 দিন 3 দিন আগেও কোনো মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে কি বলে যে কোথাও কোনো সংকট নাই, মজুদের কোনো সংকট নাই। মজুদের সংকট নেই, তাহলে 14 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষ কেন তেল নিচ্ছে? এটা একটা প্রশ্ন না? কৃষকরা তেল পাচ্ছেন, মাথায় করে তাদেরকে নিয়ে আসতে হয়েছে, এবং কৃষকের উপর তো এইবার প্রায় গজব নেমে আসবে। এটা একদম আলাদা একটা ইস্যু, কারণ একদিকে জ্বালানি তেল একদম পিক টাইমে, জ্বালানি তেলগুলো তারা পাচ্ছে না, এটাই হচ্ছে তাদের সেচের কিন্তু পিক টাইম, বৃষ্টি নাই। এখন যারা বৈদ্যুতিক পদ্ধতিতে দেয় তারাও না, একদম পিক টাইম, এটা ওনারা পাচ্ছেন না। আবার এইবার প্রথমবারের মতো দাম বাড়ানো হচ্ছে না ধানের দাম। অন্তত গত 5-7 বছরে কখনোই ধানের দাম বাড়ানো হয়নি এমন কোনো বছর নেই। এবার দাম বাড়ানো হচ্ছে না, একদিকে আপনার কস্টিং বেড়ে গেল, আবার দাম বাড়ানো হচ্ছে না। এবার কৃষকদের উপরে গজব নেমে আসবে। আর জ্বালানি নিয়ে একটা জিনিস, এই আলাপটা খুব কম করা হয়, এইগুলো আমি গতকালকে এক জায়গায় করছি। জ্বালানি তেলের যে ব্যাপারটা, জ্বালানি তেলের মূল্য কি হবে এটা নির্ধারণ করার জন্য কিন্তু চমৎকার একটা ফর্মুলা আমরা 20 বছর প্র্যাকটিস করেছি। 2003-এ এনার্জি রেগুলেটরি কমিশন করা হয়েছিল। ওই কমিশনে কিন্তু গণশুনানি হতো, সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে গণশুনানি করে তারা সরকারকে ঠিক করে দিত প্রাইস কি হবে। এইটা 2022 সালে ওই আইনের 34-এর ক একটা ধারা যুক্ত করে ওই যে ক্ষমতাটা, ওই কমিশনের কাছে কেড়ে নিয়ে বিশেষ পরিস্থিতি বিবেচনা এটা নির্বাহী বিভাগের কাছে নিয়ে যায় শেখ হাসিনা। এটাকে কিন্তু অগস্ট মাসে, একদম 24-এর গণ অভ্যুত্থানের পরে অগস্ট মাসে ওই ধারাটাকে বাতিল করা হয়, আবার এটা বিআরসির কাছে ফেরত দেওয়া হয়। এবং ওই যে অধ্যাদেশটা ওইভাবেই কিন্তু পাশ করা হয়েছে, খেয়াল করেন, কোয়ান্সিকুয়েন্সটা খেয়াল করেন, পাশ করা হয়েছে। কিন্তু এইবার যে দাম বাড়ানো হলো, এই দামটা বাড়াইছে পেট্রোলিয়াম কর্পোরেশন, এটা কিন্তু বিআরসি বাড়েনি এবং কোনো গণশুনানি হয় নাই। এবং দাম বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু একটা অটো প্রাইসিং ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে বিশ্ববাজারের সাথে একটা ফর্মুলার মধ্য দিয়ে বিশ্ববাজারের সাথে ব্যালেন্স করে দামটা বাড়ানো হবে। আমাদের এখানে যখন বিশ্ববাজারের দাম বাড়ছে তখন ধরে রাখছে দামটা, বাড়ে নাই। কিন্তু যখন বিশ্ববাজারে দাম কমা শুরু হয়েছে তখন কি আমাদের দাম বাড়াইছে, এবং দামটা বাড়াইছে একটা অতিরিক্ত মাত্রায়। আরেকটা জিনিস আমি আপনাকে জ্বালানি সম্পর্কে বলি। আজকে আমি যমুনা টিভির একটা রিপোর্টে দেখতেছিলাম, ওরা একটা স্টিং অপারেশন চালিয়েছে, যে ধরেন বেনামে অফশোর কোম্পানি কিংবা শেল কোম্পানির নামে প্রতিদিন 9 থেকে 18,000 তেল যাচ্ছে, যেই কোম্পানির কোনো অস্তিত্ব নেই, কোম্পানির কোনো অস্তিত্ব নেই, তেল যাচ্ছে, যেটা মানে মাসে মানে লক্ষ টনের কি বলে লিটারের উপরে যাচ্ছে। কোথায় যাচ্ছে কেউ জানে না। তার মানে এই তেল কি পাচার হচ্ছে কোথাও? কারা করতেছে? এবং এই পেট্রোলিয়াম কর্পোরেশনের এখানে আইনে স্পষ্ট বলা আছে যে ফাংশনাল ছাড়া কোনো কোম্পানি তেল পাবে না। তাহলে এইটা দেখা হচ্ছে না কেন? এটা কারা এটার সাথে জড়িত? এটা কিন্তু খুব সিরিয়াস। এটা কিন্তু একটা কোম্পানির খবর পাওয়া গেছে, এরকম যদি 50টা কোম্পানি থেকে থাকে তাহলে তো এটা ভয়াবহ অবস্থা। তেল কোথায় যাচ্ছে আমরা কেউ জানি না, অথচ প্রতিদিন সরকারের লোকেরা, মন্ত্রীরা, এমপিরা, সাধারণ যে ধরেন ভোক্তা যারা গাড়ি চালায় কিংবা বাইক চালায় তাদের দিকে ট্রিগার করতেছে যে এরা প্যানিক বাইং করতেছে। কোনো পৃথিবীর কোনো মানে অর্থনীতিবিদ বলবে না যে 5-7 দিনের বেশি প্যানিক বাইং থাকে, কিন্তু এরা এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। হোয়ারেজ ভেতরে একটা বড় সিন্ডিকেট কাজ করতেছে, এটার সাথে সরকারের লোকেরা জড়িত বলে আমরা সন্দেহ করি। সরকার একেবারে সরকারি দল, ইভেন প্রশাসনের লোকেরা এটার সাথে জড়িত, এছাড়া এটা সম্ভব না। এবং তারা এই তেল কোথায় নিচ্ছে এটা কিন্তু খুব সিরিয়াস কনসার্ন, কারণ সারা পৃথিবী একটা তেল সংকটের মধ্যে আছে।
এইটা তারা এটাকে খুঁজে বের করতে হবে, এবং প্রথম থেকেই যদি তারা কনসার্ন থাকতো, আজকে যে কমিটি করা হচ্ছে এই কমিটি তো 1 মার্চ করার কথা, নাহলে 5 তারিখে, মার্চের 5 তারিখ 28 তারিখে যুদ্ধ লাগছে, এবং এটা আপনি বুঝতে পারতেছেন যে এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস, আপনি একটা ন্যাশনাল ক্রাইসিসে পড়বেন। আপনি একটা গণতান্ত্রিক সরকার হলে খুব স্বাভাবিক কাজ হচ্ছে আপনি একটা ন্যাশনাল কাউন্সিল করবেন, ইমার্জেন্সি কাউন্সিল, যেখানে মানে সব দল তো বটেই, ইভেন সমস্ত স্টেক হোল্ডাররা থাকবে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, যারা এই বিষয়গুলো হ্যান্ডেল করতে অভ্যস্ত কিংবা অভিজ্ঞতা আছে, তারা ওটার মধ্যে থাকবেন, তারা গবেষণা দেবেন। ধরেন আপনি মার্চের 5 তারিখে কিংবা 7 তারিখে কিংবা 10 তারিখে যদি সবগুলো রাজনৈতিক দল, পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে যারা আছে এবং স্টেক হোল্ডাররা, তারা যদি একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে বলতো যে এটা আমরা দেখতেছি, তাহলে বাংলাদেশে এত প্যানিক তৈরি হইতো? এটা কিন্তু হইতো না, এবং এইটার দায়িত্ব ছিল সরকারের, এই কাজটা তারা করেনি। শুরুর দিকে ইরান হরমুজ প্রণালীতে বাংলাদেশি তেলবাহী জাহাজকে ছেড়ে দিলেও এখন কিন্তু একটু কঠোর হচ্ছে। এর মধ্যেই আমরা দেখলাম যে বিরোধী দলীয় যে নেতা ডক্টর শফিকুর রহমান, উনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন যে ওনার সঙ্গে নাকি ইরানি রাষ্ট্রদূত যোগাযোগ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন ওনার অবস্থানের কারণে। তাহলে মানে এই জায়গাটি সন্দেহর অবকাশ থাকে কিনা যে ওনাদের সঙ্গে যোগাযোগের পরেই ইরান কঠোর হয়ে উঠছে কিনা? না 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 না, এটা উল্টো হচ্ছে। আচ্ছা, আপনি ইরানিয়ান রাষ্ট্রদূতের কথা যদি আপনি শুনেন, একজন রাষ্ট্রদূত আমাদের এখানে আছেন, উনি যে ভাষায় মানে আক্ষেপ জানিয়েছেন, মানে ইরানের যুদ্ধ যখন, ইরানের উপরে যখন হামলা হয়েছে, তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ধরনের বিবৃতি দেওয়া হয়েছে, ন্যাক্কারজনক। হ্যাঁ, একটা আক্রান্ত জনগোষ্ঠীকে আপনি অ্যাকিউজড করে আপনি বিবৃতি দিচ্ছেন, কার পক্ষে? যারা হামলা করেছে, হামলাকারীর পক্ষে আপনি বিবৃতি দিচ্ছেন। এটা কোনোভাবেই বাংলাদেশের মোরালিটি, বাংলাদেশ রাষ্ট্রের যে স্বাধীনতা সার্বভৌমত্বের যে ফিলোসফি, রাষ্ট্র হিসেবে আমাদের একটা স্বাধীনতা সার্বভৌমত্বের ফিলোসফি আছে, ফিলোসফি কি সংবিধানে স্পষ্ট লেখা আছে যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো আক্রান্ত মানুষের পক্ষে দাঁড়াবো। এবং আপনি যদি এটাও বলেন যে কারোর সাথে শত্রুতা নাই, সবার সাথে বন্ধুত্ব, এই ফর্মুলাতেও যদি যান, কোনো ফর্মুলাতে ওই বিবৃতি দিতে পারে না বাংলাদেশ সরকার। এটা একটা ন্যাক্কারজনক বিবৃতি দিয়েছে, এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলার সুযোগ পাইনি। যেহেতু এবং একজন রাষ্ট্রদূত সে এখানে থেকে তাকে এটা বলতে বাধ্য হয়েছে যে আপনারা এইরকম বিবৃতি আপনারা কেন দিলেন, আমরা বাংলাদেশের কাছ থেকে প্রপার রেসপন্স পাইনি। এখন এইটা বাংলাদেশ প্রশ্নে ওনারা কতটুকু করেছেন, এবং এইটার সাথে ওই কানেকশন খোঁজার কোনো ইস্যু নাই। ইস্যু হচ্ছে যে এইটা পুরো একটা ইন্টারন্যাশনাল, একই সময়ে তো কোইন্সিডেন্ট ঘটতেই পারে। না 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 না, এইটার সাথে না, এইটার সাথে এটা না, এইটার ওইখানে অন্য কোনো মানে কি বলে যে ভূ রাজনৈতিক জটিলতার কারণে হয়েছে। আমি যতটুকু ফলো করেছি, ইরানিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের মানে বাংলাদেশের যাতে অসুবিধায় না পড়ে সেই ব্যাপারে তারা সেই ব্যাপারে তারা আন্তরিক, এটা আমার কাছে মনে হয়েছে। বরঞ্চ বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে এটা সিরিয়াস পরিস্থিতি তৈরি হওয়া দরকার। জি, ধন্যবাদ আপনাকে বজলুর রশিদ ফিরোজ। কয়েকদিন আগে, এই 2-3 দিন আগে একটি ছবি ভাইরাল হয়েছে মহাখালীতে, হামে আক্রান্ত একটি শিশুকে কোলে করে দাঁড়িয়ে আছে এক যুবক। ছবিটি নানাভাবেই হয়েছে যে এই হচ্ছে বাংলাদেশ বা এরকম কিছু, আন্তর্জাতিক গণমাধ্যমেও ছবিটি এসেছে। যদি বলি ওই একই সময়ে সংসদে দাঁড়িয়ে আমাদের সংসদ সদস্যরা নিজেদের বসবার জায়গা পাশ করিয়ে নিচ্ছিলেন, কেউ কেউ গাড়ির দাবি করছিলেন। আপনার কাছে কি মনে হয় এই হামের বিষয়টি নিয়ে পর্যাপ্ত আলোচনা হচ্ছে কি, বা সরকারের পদক্ষেপ? এটাও কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে এবং 3 শতাধিক শিশু মারা গেছে এর মধ্যে। ধন্যবাদ। যে কথাটি আমাদের ফরিদ সাহেব বলছিলেন যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকট নিয়ে পার্লামেন্টে একটা কমিটি করছে, সেটা সাধুবাদ জানাই, সেটা আরও আগে করলে ভালো হতো। এখন সরকার বলছেন যে সংকট নাই, আমরা পেট্রোল পাম্পের লাইন দেখছি, বলছে যে ওই যে প্যানিক বাইং হচ্ছে, মজুত করতেছে, বিক্রি করছে বাইরে। তাহলে এটা দেখার দায়িত্বটা কার? রাষ্ট্রের, যদি করে থাকে। কারণ আর আমাদের দেশে কিন্তু লক্ষ লক্ষ পেট্রোল পাম্প নাই, সব মিলিয়ে 2800-2800 পেট্রোল পাম্প আছে। তাহলে এইটার মধ্যে নজরদারি করাটা খুব একটা মানে কঠিন কাজ না, কিন্তু সেই কাজটা কিন্তু সরকারের পক্ষ থেকে করে নাই, গাফিলতি। যে কাজটা বলতে স্বাভাবিক কারণে এটা প্রশ্ন আসে যে সরকারের লোকজন অথবা তাদের ছত্রছায়া যারা আছে তারাই যদি প্যানিক বাইং করে থাকে এবং মজুত করে থাকে বিভিন্ন জায়গায় আছে। যেমন একটা ওই যে নিউজের কথা বললে যে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় ওই এজেন্সিটা আছে, সেটা হলো যে কোনো নাম ঠিকানা নাই, সেইটা 9 থেকে 18,000 টন করে প্রতিদিন কিনতেছে, 2.5 লক্ষ টন, 2 থেকে 2.5 লক্ষ টন মাসে তারা এটা নিয়ে যাচ্ছে। তো এটা হিসাব নেই, তাহলে এটা ধরছে, ওইটা বন্ধ করে দিচ্ছে নিউজ হওয়ার পরে। তাহলে এই যে হলো, এরকম তো আরও কত আছে, তাহলে সেইগুলোর খবর কে নেবে? একটা জিনিস আমি লক্ষ্য করি, দেখেন এই যে সরকার বলতে যা করছে, এই যে সব কিছু জ্বালানি সংকট স্বৈরাচারের কারণে,
ওইটা স্বৈরাচারের কারণে, এটা স্বৈরাচারের কারণে। এইটা কিন্তু অজুহাত না, এটা কিন্তু আমরা শেখ হাসিনাকেও বলতে শুনছি যে এই যে 21 বছরের যে জঞ্জাল, এই যে 9 বছরের এরশাদ স্বৈরাচারের যে জঞ্জাল, এই যে খালেদা জিয়ার শাসন আমলের যে জঞ্জাল, এই জঞ্জাল ছাপ করতে করতেই তো আমাদের জীবন শেষ এবং সময় শেষ। কাজে এটা কিন্তু অন্যদেরকে দোষারোপ করে নিজের যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে আড়াল করার যে প্রচেষ্টা, সেইটা জনগণ কিন্তু বুঝে, জনগণকে অত বোকা ভাবার কোনো কারণ নেই। যেটা আমরা বলছি যে হামের কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে হাম নিয়ে কেন পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হচ্ছে না কেন? এখন এমপিদের অফিস লাগবে, তারপরে গাড়ি লাগবে, সেটা আলাদা জিনিস, কিন্তু এমপিদের কাজ তো এলাকায় এমপিদের কাজ কি? যদি বলে যে মানুষ আসবে, হ্যাঁ ঠিক আছে, আসবে কেন? রাস্তাঘাট করার জন্যে, বিল্ডিং করার জন্যে, মেয়ের বিয়ে, ছেলের বিয়ের টাকার জন্যে, ইয়ের জন্যে, সেটার দায়িত্ব না তো এমপি সাহেবের দায়িত্ব। জায়গা করে দেওয়া হচ্ছে উপজেলা পরিষদ চেয়ারম্যান আছে। এমপি সাহেবের দায়িত্ব হলো আইন প্রণয়ন করা, আইনসভার সদস্য উনি ডিস্ট্রিক্ট বোর্ডের সদস্য না, উনি এখানে জেলা পরিষদের সদস্য না, উপজেলা পরিষদের সদস্য না, ইউনিয়ন পরিষদের সদস্য না। কাজে আইন পরিষদের সদস্য, তারা আইন প্রণয়ন করবে, তাদের জন্য এখানে এই যে এমপি হাউস, হোস্টেল টোস্টেল এগুলো দেওয়া আছে, এখানে অফিস আছে তাদের, তাহলে তাদের জন্য নির্দিষ্ট জায়গা আছে। 1 2 নম্বর কথা হলো যে এই যে গাড়ি, আবার তাদের জন্য গাড়ি দিতে হবে, তাহলে তেল লাগবে, 70,000 টাকা করে এমনিতেই দেয়, তারপরে আবার গাড়ি এবং তেলের খরচ এই সংকটের সময় সেটা আবার দেবে। এখন দেখেন, আমরা এমপিদের জন্য গাড়ি চাচ্ছি, অফিস চাচ্ছি, তেল চাচ্ছি, অথচ এই তেল সংকটের জন্য, বিদ্যুৎ সংকটের জন্য আমরা স্কুল বন্ধ করে দিচ্ছি। যুদ্ধের সময়ও কিন্তু কোনো দেশে স্কুল বন্ধ করে না, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে না, অথচ আমাদের দেশে এখানে স্কুল বন্ধ করে দেওয়ার যে কথা আলোচনা, সেই আলোচনা তারা এখানে করতেছে এবং তারা অনলাইনে ক্লাস করবে। এখন দেখেন লোডশেডিং কত হচ্ছে, শহরে লোডশেডিং হইতেছে 11,000 মেগাওয়াট, আর গ্রামে হচ্ছে 2100-2200 মেগাওয়াট এখানে লোডশেডিং হচ্ছে। তাহলে এই যে শহর এবং গ্রামের যে পার্থক্য, বৈষম্যটা, তাহলে এই যদি অনলাইনে যদি ক্লাস হয়, তাহলে গ্রামের ওই ছেলেটা অনলাইনে ক্লাস করবে কিভাবে বিদ্যুৎ না থাকলে? না, এটি শুধু মেট্রো এরিয়ার জন্য না, আমি এটা পাইলটিং করতে চাইতেছি, সেটা ঠিক আছে। 1 2 নম্বর কথা, আরেকটা জিনিস আমি একটা লক্ষ্য করলাম যে এখানে লোডশেডিং নাকি শহরেও দেওয়া হবে, এটা পার্লামেন্টের সর্বসম্মত ক্রমে নাকি এটা সিদ্ধান্ত হয়েছে যে এখানে আজকে সিদ্ধান্ত হয়েছে লোডশেডিং দেবে। তাহলে কেন লোডশেডিং দেবে বাবা? আমার উৎপাদন ক্ষমতা তো অনেক আছে, আমাদের যা চাহিদা, এখন চাহিদার থেকে অনেক গুণ বেশি এখানে উৎপাদন ক্ষমতা আছে। তাহলে উৎপাদন ক্ষমতা আছে, তুমি উৎপাদন করবা না কেন? তার মানে এই যে ডিজেল সংকট বা ফার্নিশ অয়েলের সংকট, যেগুলো দিয়ে উৎপাদন করা হয়, তাহলে সেইগুলো অন্য বিকল্প ব্যবস্থা যে করে না, সেই দিকে না যাওয়া, সেদিকে যেতে না চাওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। আরেকটা যেটা বললেন যে এই যে হামের কথা বললেন, হামে শুধু মারা যাচ্ছে না, আমাদের ডাক্তাররা, গবেষকরা কিন্তু বলছে যারা মারা যাচ্ছে, ওই যে যার কথা বললেন যে মহাকালীতে শিশুকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে, যে তার চেহারাটা দেখেন, এই হামে কিন্তু মৃত্যুবরণ করতেছে সবচেয়ে বেশি গরিব মানুষ, দরিদ্র জনসাধারণ, শ্রমজীবী, নিম্নবিত্ত মানুষ। কারণ শুধুমাত্র হামে না, এই হামে যারা মৃত্যুবরণ করতেছে তার সাথে তাদের অপুষ্টিটাও আছে, খেতে পারে না। এই খেতে না পাওয়ার কারণেও কিন্তু তারা, এই যে হাম আক্রান্ত যে রোগীরা, সেই রোগীরা মৃত্যুবরণ করতে। তার মানে একটার সাথে আরেকটা লিঙ্ক। ধনী মানুষরা তারা কিন্তু চিকিৎসা নিতে পারতেছে বিভিন্ন জায়গায়, কিন্তু গরিব মানুষরা তারা চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু সেইগুলো নিয়ে পার্লামেন্ট আসলে যে ব্যাপক আলাপ আলোচনা করা, সংসদে আলাপ আলোচনা করা, সরকারি দল, বিরোধী দল, সরকারি দল তো চাইবো না, বিরোধী দল সেটাকে তাদের এখানে এটা দূর করে জনগণের যে ইস্যু, সেই ইস্যুগুলো আনবে, সরকারকে এটা চাপ দেবে, চাপ প্রয়োগ করবে, সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করলাম না। তাহলে সেই বিষয়গুলো, এই যে জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে সংসদে তেমন কোনো আলোচনা হচ্ছে বলে মনে হয় না। ফরিদুল হক, যদি বলি সংসদে গাড়ির যে আলোচনাটি আসছে, এটি আপনাদের দলীয় যে একজন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, তিনি দাবিটি উত্থাপন করেছেন, এবং একই সঙ্গে এই দাবি উত্থাপনের পরে একটি ভিডিও ব্যাপকভাবে সামনে আসছে, নিশ্চয়ই আপনিও দেখেছেন। তিনি নির্বাচনের আগে বলছিলেন যে আমরা এমপি হতে চাই তো গাড়ি, ট্যাক্স ফ্রি গাড়ি কেনার জন্য না, বা সরকারি সুবিধা নেওয়ার জন্য না, এবং আমি কথা দিলাম আমি কোনোদিন যদি এমপি হই, আমি তো নেবই না, আমার পরিবারের কেউ কোনো সরকারি সুবিধা নেবে না। অথচ তিনি এই ক্রাইসিস কালীন সময়েও তিনি চাইলেন। আসলে মানে রাজনীতিতে কি নির্বাচনের আগে পরে পাল্টে যাওয়ার ব্যাপার থাকে কিনা, বা আপনি কি মনে করেন? না, এটা যেটা হয়েছে যে মানে প্রথমত হচ্ছে ট্যাক্স ফ্রি গাড়ি চায় না। ট্যাক্স ফ্রি গাড়ি তো ধরেন না ফুল ফ্রি না, এখানে একটু বোঝার ব্যাপার আছে। ট্যাক্স ফ্রি গাড়ি যেটা হয়, এটা এমপিদের একটা ব্যবসা ছিল এর আগে। মানে ধরেন কোনো গাড়িতে 650% ট্যাক্স দিতে হয়। ধরেন 1 কোটি টাকার গাড়ি আনতে ধরেন
7.5 কোটি টাকা লাগে এরকম। তো ওইটা যদি 1 কোটি টাকা দিয়ে আনতে পারে তখন 5 কোটি টাকা দিয়ে বিক্রি করে দেওয়া যায়। সো মাঝখান থেকে 4 কোটি লাভ হয়, এই ধরনের একটা ব্যাপার ছিল। তো ট্যাক্স ফ্রি গাড়ি কেউ আনবে না, মানে দেওয়া হবে না সুবিধা, এটা অলরেডি ডিসাইডেড। সো ওইটা নিয়ে ইস্যু নেই। কিন্তু ওনারা যেটা চাইছে যে সরকারের পক্ষ থেকে গাড়ি বরাদ্দ, যেটা কিন্তু অনেক সরকারি প্রতিষ্ঠান কিংবা অনেক আমলাদের ক্ষেত্রে এটা আছে, উপজেলা চেয়ারম্যান, ইউনো কিংবা সচিবদের ক্ষেত্রে এটা আছে। উনি যতদিন পদে থাকেন ততদিন ওটা ব্যবহার করেন, পদ শেষ হয়ে গেলে আবার ওটা সরকারকে ফেরত দেয়। এরকম সরকারি ব্যবস্থাপনায় জিনিসটা থাকে, এরকম একটা চেয়েছে। তারপরেও আমি ব্যক্তিগতভাবে এই চাওয়াটার সাথে পুরোপুরি একমত নই। এটা নিয়ে আমাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে আমাদের দলের মধ্যে। তো এটা পার্লামেন্টে ওনারা বলেছেন, এবং এই পরিস্থিতিতে মোটেই এটা চাওয়াটার ক্ষেত্রে আসলে একমত হওয়ার সুযোগও নেই। এটা হচ্ছে একটা ব্যাপার। আর অফিসের ব্যাপারটা ওনারা যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে যে মানে যেহেতু মানে আইন প্রণয়নকারী জনপ্রতিনিধি হলেও বাংলাদেশের ব্যবস্থাপনাটা এরকম যে এমপির উপরে তার নির্দিষ্ট নির্বাচনী এলাকায় অনেকগুলো কাজ নির্ভর করে। মানে এটা ব্যবস্থাপনাটা এইভাবে করা হয়েছে। যেমন ধরেন খেজুর নিয়ে কেন বিতর্ক হলো, খেজুর কেন এমপি কেন খেজুরের প্রশ্নটা রেইজ করলেন। আমি অন্তত 2-3 জন এমপি অন্যদের কাছে মানে বিএনপির এমপিদের সাথে আমার কথা হয়েছে, পরে ওনারা বলছেন যে হাসনাত আব্দুল্লাহ এটা না বললে তো আমরা জানতামই না যে খেজুর বরাদ্দ আছে, পরে আমরা গিয়ে খোঁজ নিছি। ব্যাপারটা হচ্ছে কি, এইটা স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে, কিন্তু ওই যে মানে অর্ডারে তাদেরকে দেওয়া হয়েছে বিতরণ করার জন্য, ওই অর্ডারে লিখে দেওয়া আছে যে এমপির সাথে কনসালটেশন করে কিংবা এমপির পরামর্শ অনুযায়ী এটা দিতে হবে। এইটা তার মানে কি আপনি এখানে এমপিকে দেখেন জুড়ে দিলেন। এখন এইভাবে প্রত্যেকটা কাজের মধ্যে এমপিকে জুড়ে দেওয়ার একটা মানে প্র্যাকটিস হয়ে আসতেছে। এটা খুব শক্ত আইন করে আমরা এটা বন্ধও করি নাই, এটাকে ক্রমেই আসলে আইন করে এর মধ্যে এমপিরা এই ক্ষমতাটা কুক্ষিগত করছে। এটা এখনো চলতেছে। এটাকে ব্যাপকভাবে চেঞ্জ করার জন্য আমরা যে পরিমাণ আলাপ আলোচনা হওয়া দরকার ছিল সেটা হয় নাই। সো এখন ধরেন আপনি কি করবেন, আপনি এলাকা থেকে ভোট নিয়ে আসছেন, এলাকার মানুষ আপনাকে বিভিন্ন ইস্যুতে ডিজায়ার করে, ও তাদের প্রয়োজন আছে অনেকগুলো ইস্যুতে, মানে এমপি না গেলেও কাজগুলো হবে না। তো সেই জায়গা থেকে ওনারা আসলে অফিস চেয়েছিলেন, ওই জায়গাটাকে সরকারি দল করে ম্যানিপুলেট করে ওনারা উপজেলা পরিষদের মধ্যে এই অফিসটার কথা বলছে। দিস ইজ এ ম্যানিপুলেশন অফ গভর্নমেন্ট, মানে কি বলে যে গভর্নমেন্ট পার্টি। এবং এইটা আমাদের বিরোধী দলের লোকেরা প্রথমত সম্ভবত আমি ধারণা করতেছি ওনারা বুঝতে পারেন নাই যে এখানে একটা ম্যানিপুলেশন হয়েছে। স্থানীয় সরকারকে কুক্ষিগত করার সরকারের একটা প্রকল্প আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় সরকারে প্রশাসক বসানোর যে সিলসিলাটা এসে সাথে সাথে কিন্তু অনেকগুলো প্রশাসক বসাইছে, এবং আইনটা যেভাবে ছিল সেইভাবে ওনারা রেখে এটাকে পাশ করিয়েছে। ক্ষমতাটা এখন নির্বাহী বিভাগের হাতে, যে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ওনারা ওনাদের ইচ্ছা মতো সরিয়ে ফেলতে পারবে যদি তারা নির্বাচন দেন, ইভেন নির্বাচিত প্রতিনিধি হয়। সো এই জায়গাটার মধ্যেও ধরেন এই পরিস্থিতি রয়েছে, সরকারও এই পরিস্থিতিটা সুযোগ নিয়েছে, এবং আমি কোনোভাবেই এটাকে ধরেন সমর্থন করার সুযোগ নেই। আর কি বলবো যে হামের ব্যাপারে ধরেন এইখানে পার্লামেন্টে কথা হয়েছে, এটা নিয়ে বিরোধী দল ইভেন বেসরকারি সদস্য যারা, ইভেন রুমিন ফারহানও সম্ভবত এটা নিয়ে রেইজ করেছিলেন, এটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু প্রবলেমটা যেটা হয়েছে, মানে যে কোনো সংকটের ক্ষেত্রে যতগুলো বড় সংকট আসছে গত এই 2-3 মাসের মধ্যে, মানে সরকার গঠন হওয়ার পরে, আপনি দেখুন যে এদের একটা কমন প্যাটার্ন আছে সরকারি দলের, মানে বেশিরভাগ মন্ত্রী হচ্ছে পুরনো, এবং এই পুরনো 2001-06 যেভাবে তারা সরকার চালাইছিল ওইরকম একটা সেট আপ মাথার মধ্যে নিয়ে আসছে। আপনি দেখবেন যে শিক্ষামন্ত্রী এসেই দেখবেন যে নকল অনেক কিছু পিছনে ছুটতেছে, কিন্তু পৃথিবী অনেক আগায় গেছে মাঝখান থেকে, যে 20 বছর, এটা ওনার মাথায় নাই, এবং বাচ্চারা ট্রলও করছে, এটা ওনার মাথায় নেই। উনি এসে ধরুন বাচ্চাদের ধরে ধরে বলতেছে যে তোমরা কার সাথে রাজনীতি করবা, জাইমা রহমানের সাথে রাজনীতি, এগুলো যে ভিডিও হয়, এটা যে ছড়ায় এবং ব্যাপক পরিমাণ নেগেটিভ প্রতিক্রিয়া হয়, এটা সম্পর্কে ওনাদের কোনো ধারণা নেই, এই কারণে এই কাজগুলো করেন। একই ধরনের ইস্যু, ধরেন একটা জিনিস আপনি নাই জানতে পারেন, আপনার কাছে প্রপার নলেজ নাই থাকতে হবে, এবং যে কোনো র্যাশনাল মানুষ এটা বুঝবে যে একটা নতুন সরকারের পক্ষে সমস্ত বড় সংকটকে রাতারাতি ট্যাকল করা সম্ভব না। তাহলে আপনার কাজ কি? দায়িত্বশীল যে কোনো চেয়ারে বসা দায়িত্ব, কারণ প্রত্যেক মন্ত্রী এমপি প্রত্যেকের বেতন এবং সুযোগ সুবিধা সব জনগণের ট্যাক্সের পয়সায় হয়। জনগণের কাছে দায়বদ্ধতার জায়গাটা এই জায়গা থেকে মাথায় রাখতে হবে। আমি জাস্ট এক মিনিট একটু বলি। তো ওনারা যেটা করেন, বসে প্রথম হচ্ছে জিনিসটাকে অস্বীকার করেন। অস্বীকার করলে কোনো সমস্যারই সমাধান করা যায় না, আগে স্বীকার করতে হবে যেখানে প্রবলেম আছে, দেন আপনি আগাবেন। হামের ইস্যুটা নিয়ে একজন এক এক রকম বক্তৃতা দিচ্ছেন, পরে দেখা গেল জিনিসটা পুরোপুরি স্বাস্থ্যমন্ত্রী প্রথমে এটা মিথ্যা তথ্য দিচ্ছেন, এইটা বলছে যে গত আমলে কিছু করা হয়নি, কিন্তু এটা রেকর্ড আছে। গত আমলে এবং আগের আমলেও 90 থেকে 93% ধরে নিয়ে করা হয়েছে, এবং এটা সারা পৃথিবীর স্ট্যান্ডার্ডে একটা ভালো রেকর্ড। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে হামে একটা রিপোর্ট আমি দেখেছি
যে চিটাগং অঞ্চলে ওনারা একটা মানে একটা নিউজে রিপোর্ট এসছে, ওরা একটা গবেষণা করে দেখেছে যে বেশিরভাগ শিশু মারা গেছে হচ্ছে 9 মাস বয়সের আগে। হামের প্রথম ডোজ দেওয়া হয় কিন্তু 9 মাস বয়সে। বাই দিস ইজ ফ্যাক্ট। আপনি এটা বলেন জনগণকে, তখন আপনার করণীয় কি? আপনি এটা স্বীকার করেন, জনগণকে এটা বলেন, সতর্ক করেন, এবং যে বাচ্চারা আক্রান্ত হচ্ছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেন, র্যাপিড অ্যাকশন নেন। আমরা কিন্তু কোনো অ্যাকশন দেখিনি, ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র দায় এড়ানো এবং অন্যদের উপরে দায় চাপানো, ওই যে পুরনো কালচার, ওই পুরনো কালচার দিয়ে তারা রাষ্ট্র চালাইতে চায়। ধন্যবাদ আপনাকে বজলুর রশিদ ফিরোজ। আইএমএফ থেকে আরো ঋণ চাচ্ছে বাংলাদেশ, এবং আইএমএফও কঠিন শর্ত জুড়ে দিয়েছে, এবং এর মধ্যে মানে সরকারের সঙ্গে কয়েকদিন আগে যে সংবাদগুলো এসেছে যে সরকারের সঙ্গে, বাংলাদেশ সরকারের সঙ্গে আইএমএফ এর যে বিতর্কটা হচ্ছে সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড ইস্যুতে, মানে যে টাকা খরচ করা বা আরো যে ভর্তুকি দেওয়া, এই সব ব্যাপারে আপনার কি মনে হয় এই সংকট কাটাতে কতটা সহজ হবে, বা এই ঋণটা পাওয়া যাবে কিনা শেষ পর্যন্ত? ধন্যবাদ। আমি একটু আগের একটু রেফারেন্স দিই যে এই যে জ্বালানি সংকট, এটা আসলে যদি সমাধান না, আমাদের জ্বালানি কতগুলো লাগে, 2.5 লক্ষ টন ডিজেল লাগে দৈনিক, 44 থেকে 40-45 টন পেট্রোল লাগে, অকটেন লাগে 50-56 হাজার টন। তো এইটা আগে ম্যানেজ করা দরকার। এখন দেখেন এই যে সময় আসতেছে, এই যে হাওরের ধান কাটতেছে, বোরো ধান, একটা বললো যে সেচের কাজে ব্যবহৃত হচ্ছে, এখন শীষ উঠতেছে, শীষ বেরোনোর সময় যদি সেচ না, একদিন পর পর সেচ দিতে হয়, না হলে এই শীষগুলো চিটা হয়ে যায়, ধান চিটা হয়ে যাবে, তার মানে আমাদের ফলন কম হবে। তাহলে দেখেন 10% যদি ধান উৎপাদন কম হয়, তাহলে কিন্তু 7,000 কোটি টাকার খাদ্যশস্য আমাদের আমদানি করতে হবে। তার মানে সেটাও কিন্তু আবার ওই যে ডলার বা ওই যে বৈদেশিক মুদ্রা, সেটার উপরে আমাদের চাপ পড়বে। এই জিনিসগুলো গভর্নমেন্টের খেয়াল করতে হবে। তাহলে এই যে আমাদের এখন এই যে হাওর এলাকায় এট এ টাইম যাতে সেগুলো হারভেস্টিং করতে পারে, তার জন্য কিন্তু হারভেস্টার মেশিন গভর্নমেন্ট একটা দামে দিছে তাদেরকে, সাবসিডাইজড রেটে এটা ভর্তুকি মূল্যে সেগুলো সরবরাহ করছে। তাহলে সেগুলোর জন্য কত, একটা হারভেস্টার মেশিনে 60 লিটার করে তেল লাগে, হ্যাঁ, এই করতে কাটতে। তাহলে সেই তেলটা আমি সেখানে সরবরাহ করবো কিনা, সেটা না করলে কিন্তু এই হাওরের যে ধান, সেই ধানগুলো আমরা প্রপারলি সেগুলো উঠাতে পারবো না। সেই দিকে একটু খেয়াল করা দরকার। 2 নম্বর কথা হলো যে ঠিকই বলছেন যে ধানের দাম, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে কিন্তু ধানের দাম বাড়ে নাই। আবার দেখেন প্রকিউরমেন্ট, সেই প্রকিউরমেন্ট প্রসেসটা কি, ধান কৃষক উৎপাদন করে, চাল তো কৃষক উৎপাদন করে না। তাহলে ধানের দাম 36 টাকা কেজি করে ক্রয় করার জন্য নির্ধারণ করছে, 49 টাকা হলো যে সিদ্ধ চাল, আতপ চাল হলো 48 টাকা, এবং 36 টাকা গম। তাহলে ধান কিনবে মাত্র 5 লাখ টন, আর চাল কিনবে 13 লাখ টন, 12 লাখ টন হলো সিদ্ধ চাল এবং 1 লাখ টন হলো আতপ চাল। তার মানে কৃষক কিন্তু চাল উৎপাদন করে না, চাল মানে আবার সেই মিল মালিক, তার মানে সেই যে তাদের যে সুবিধা, সেই সুবিধা করার জন্য দিচ্ছে। এই জিনিসটা একটু খেয়াল করা দরকার, এটা সরকারের মানে দৃষ্টি আকর্ষণ করতেছে, এবং জনগণকে ওই ব্যাপার নিয়ে সচেতন হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আর যেটা বললেন যে আইএমএফ, এটা হচ্ছে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ, তারা তো সবসময়ই আমাদের এখানে সাবসিডি, ভর্তুকি কমাতে হবে, তাদের একটা কথা আছে। সেই জন্য দেখেন স্বাবলম্বী হওয়ার, স্বাবলম্বী না, শুধু স্বাবলম্বী না, এই যে দেখেন ডক্টর ইউনূসের সময় অন্তর্বর্তীকালীন যে বাণিজ্য চুক্তিটা করে গেছে, সেইখানেও কিন্তু আছে যে ভর্তুকি দিতে পারবে না, শর্ত আছে। সেই শর্তের মধ্যে আছে যে আমরা জনকল্যাণে, জনহিতকর কাজে বা রাষ্ট্রের প্রয়োজনে যে ভর্তুকি, সেই ভর্তুকিটাও কিন্তু আমরা দিতে পারবো না এই কন্ডিশন, যদি এই চুক্তি সেটা বাস্তবায়ন হয়। তাহলে আর আইএমএফ ঋণ দেওয়ার সময় সবসময় এরকম, তুমি ভর্তুকি কমাও, এটা বাড়াও, ডিজেলের দাম বাড়াও, ইউটিলিটি বিল এগুলো বাড়াও, এগুলো সবসময় বিগত দিনেও দেখে আসছি, এখনও দেখবো। তাহলে সেই শর্ত ইতিমধ্যে কিন্তু আইএমএফ কিন্তু অর্থ ছাড় করে নাই, এই প্রায় 2 কিস্তি মনে হয়, 1 কিস্তি করা নেই, তারপরের কিস্তিও করা নেই, এখন আরও কঠিন শর্ত দিচ্ছে, তোমরা এইগুলো করতে পারবে না। ফ্যামিলি কার্ড এবং মানে কৃষি কার্ড যেগুলো দিল, সেটা একটা ভালো জিনিস আমরা বলবো, কিন্তু ভালো জিনিস, এটার অবকাঠামোটা কি, এটা কিভাবে করতেছে, এটা টাকাটা কোত্থেকে আসবে? বাজেট ইতিমধ্যেই তো এই 2 মাসে 44,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে নিছে গভর্নমেন্ট। তাহলে 44,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে নিল 2 মাসে, এই 2 মাসের মধ্যে। তাহলে এই টাকা, এই ঋণ আসলে পরে সেখানে বিনিয়োগ হবে কেমনে? বিনিয়োগের জন্য কিন্তু টাকা পাবে না তখন। তাহলে এই যে ইকোনমিক ক্রাইসিস, সেই ক্রাইসিসটা আমরা কিভাবে মিট আপ করবো, তার জন্য একটা ন্যাশনাল একটা ইকোনমিক পলিসি, সেটা জাতীয়ভাবে সেটা আমাদের করা দরকার। এবং সরকারি দল, বিরোধী দল, অপর বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, তাদের সমন্বয়ে কিন্তু এই পরিকল্পনাটা করা দরকার। আমরা সবসময় বিদেশের উপর নির্ভর করি, বিদেশি বিশেষজ্ঞদের উপর নির্ভর করি, দেশীয় যে বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞদের মতামত দিই না, তাদেরকে আমরা সাইডলাইনে বসিয়ে রাখি। এইটাই হলো বাংলাদেশের পলিসির জন্য, ডেভেলপমেন্ট যে পলিসি, সেই পলিসির ক্ষেত্রে অন্যতম গুরুতর একটা সংকটের কারণ। এই সংকটের কারণেই কিন্তু আমরা আমাদের যে অর্থনৈতিক যে নানা ধরনের যে প্রতিবন্ধকতা আছে, আছে, 54-55 বছর হয়েছে। তাহলে সেই আইএমএফ এর ঋণ তো শ্রীলঙ্কাও নিচ্ছে,
তাহলে তাদেরকে শর্ত দিতে পারতেছে না কেন? শ্রীলঙ্কাও তো দেউলিয়া হয়ে গেছিল, সেই দেউলিয়া হয়ে যাওয়ার থেকে কিন্তু এখন শ্রীলঙ্কা সেখানে একটা স্টেবল কন্ডিশনে সেখানে আসছে। তাহলে এই জায়গা থেকে এই যে নেপাল একটা ল্যান্ডলক কান্ট্রি, শ্রীলঙ্কা একটা দ্বীপ দেশ, তাহলে সেই সমস্ত দেশ এগুলো করতে পারছে, কিন্তু আমরা আমাদের দেশে সেই উন্নতিটা করতে পারছি না। তার মানে সেই জায়গায় পলিসির ক্ষেত্রে সেখানে আরও বেশি মনোযোগী হওয়া দরকার, এবং সেগুলো দেশীয় বিশেষজ্ঞদের যে মতামত, যারা এই সয়েলে ব্রড মানে জন্মগ্রহণ করছে, বেড়ে উঠছে, এবং এই সয়েল সম্পর্কে তাদের যাদের নলেজ আছে তাদের জ্ঞান নিয়েই কিন্তু এটা করা দরকার। বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারি, কিন্তু মূলত প্রধানত এখানে আমাদের দেশীয় যে বিশেষজ্ঞ তাদের দিকে ধন্যবাদ দেওয়া আপনাকে। দরকার। ফরিদুল হক, যদি এই বিষয়ে একটু বলেন, এরপরে আরেকটি প্রশ্ন দিয়ে আপনাকে শেষ করব। না, এই বিষয় তো হচ্ছে যে IMF এর সহ মানে পুরো অর্থনীতির মধ্যে যেটা হয়েছে, মানে ইন্ডিকেশনটা হচ্ছে, আমি আগে পাঁচ লাইনটা বলি পরে ব্যাখ্যা দিই। ইন্ডিকেশনটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আইন কানুন এটাকে ব্যবহার করে লুটপাট করা, পাচার করার যে ব্যবস্থাপনাটা ছিল, এটার একটা কন্টিনিউশন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে হয়তো আপনি লুটপাট পাচার দেখতে পাচ্ছেন না, এটা হয়তো বা ফর টাইম বিং আমরা দেখতে পাবো, কিন্তু কন্টিনিউশন ইন্ডিকেশনটা কি বলে যে আপনি কোন দিকে যাবেন। মানে আপনি এখান থেকে বেরিয়ে রাস্তায় যদি বামে যান তাহলে আপনি একদিকে যাবেন, ডানে গেলে আর একদিকে যাবেন। আপনি যদি ডান দিকে হাঁটা শুরু করেন তাহলে বোঝা যায় যে ইন্ডিকেশনটা কোন দিকে। তো এই ইন্ডিকেশনটা হচ্ছে ওই দিকে। কেন আমি কিভাবে হচ্ছে, আমি আপনাকে দুটো তিনটে জিনিস বলি। IMF যে যে জিনিসগুলোকে নিয়ে প্রশ্ন তুলেছে, এর ভিতরে একটা অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে ব্যাংক রেজুলেশন। ব্যাংক রেজুলেশনটা কি, যারা লুটপাট করলো, পাচার করলো, ওদের কাছ থেকে মালিকানারা সিজ করে এগুলোকে জনগণের সম্পত্তিতে পরিণত করার একটা চেষ্টা। ওনারা ওই আইনটাকে সংশোধন করে পুরনো মালিকদেরকে ফেরত আনার পথটা সুন্দর করে তোল। প্রথমে কিন্তু ওনারা ওই আইনটা বাতিল করে দিতে চাইছিল, ওই আইনটা কিন্তু তারা বাতিল করে দিতে চাইছিল। IMF এর চাপে সংশোধন করে ব্যাকডোরের একটা ব্যবস্থা রেখে দিছে। এটা একটা কমপ্লিট, অন্য কোনো এখানে ইস্যু নাই। কারণ যেই ব্যাংকগুলো নিয়ে আমরা প্রবলেমে পড়ছি, এই ব্যাংকগুলো বড় 4-5টা গ্রুপ, এসালম গং, বড় 4-5টা গ্রুপ, এসালম, বেক্সিমকো, শিকদার গ্রুপ, ওই যে আরো কে যেন আছে, এই গংটা, এইটা ধরেন মানে করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি হচ্ছে একটা ব্যবসায়ী গোষ্ঠীর প্রতিনিধি, নিজে ঋণখেলাপি ছিলেন, একজন ব্যবসায়ী, তিনি আসলে ওই ব্যবসায়ী গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে আজীবন বাংলাদেশ ব্যাংকের সাথে ইয়ে করে এসেছেন, তদবির করে এসেছেন, তাকে সরাসরি গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিকেশনটা খেয়াল করেন, ব্যাংক রেজুলেশনটা দিয়ে এটা করা হচ্ছে। আবার হচ্ছে যে রাজস্ব বিভাগের যে সংস্কার, এই সংস্কারটাকে কিন্তু করা হয়নি, এই সংস্কারটাকে বাতিল করে দেওয়া হয়েছে। ওইখানে ওই ইন্টারিম গভর্নমেন্ট যখন এটা করার উদ্যোগ নিয়েছিল, নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা দুইটাকে যখন আলাদা করলো, এটাকে তখন আন্দোলন উস্কে দিয়েছিল তারা ভেতর থেকে, এবং পরে এটাকে ভেস্তে দিয়েছে। এটা নিয়েও কিন্তু IMF প্রশ্ন তুলেছে। IMF আর একটা প্রশ্ন তুলছে যে ফ্যামিলি কার্ডের টাকা কোত্থেকে আসবে। কারণ আপনি ইতিমধ্যে যে সামাজিক সুরক্ষাগুলো দিচ্ছেন, সেগুলোর ব্যবস্থাপনা কি, সেটা নিয়ে আপনার কোনো সমীক্ষা নেই। এবং আপনি নতুন করে যে এটা বলছেন যে 4 কোটি লোককে দিবেন, এইটা আপনি কোত্থেকে আনবেন টাকা, এটার কোনো সোর্স অফ মানি আপনি বলেন নেই, এবং কোনো পরিকল্পনা। এসে বলছেন যে আমার খুব প্ল্যান আছে, তো প্ল্যানটা কই? প্ল্যানটা তো আমরা ফ্যামিলি কার্ড নিয়ে দেখলাম। আপনি বলছেন 4 কোটি মানুষকে দিবেন, কোত্থেকে দিবেন, কাকে দিবেন, কিভাবে দিবেন, আগের সুবিধাগুলোর কি হবে, এই প্রশ্নগুলোর বেসিক প্রশ্নগুলোর উত্তর লাগবে, আরো অনেক লাগবে। আপনি কোনো সমীক্ষা চালাইছেন কিনা, কোনো কিছুর কোনো উত্তর নেই। এবং ভাই, ওই 44,000 কোটি টাকা ঋণের সাথে আমি আরেকটা পয়েন্ট একটু অ্যাড করি। আজকে অর্থনীতিবিদরা বলেছেন, সম্ভবত বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র, আমার ঠিক স্পষ্ট মনে নেই, কিন্তু আমি এটা নিউজে দেখেছি, আমি চাইলে বের করে দিতে পারবো, 20,000 কোটি টাকা নতুন ছাপানো হয়েছে গত এক মাসে। তার মানে এগুলো বোঝা যাচ্ছে যে অর্থনীতির ইন্ডিকেশনটা কোন দিকে যাচ্ছে। আমার কাছে একদমই সেই পুরনো জিনিসগুলোই নতুন করে মনে হচ্ছে। আমি নতুন কিছু আপাতত দেখতে পাচ্ছি না। কিছু কার্ড দেখছি, কার্ডের ধরেন একটা ছড়াছড়ি হচ্ছে, কার্ডের একটা বড় বড় প্রোগ্রাম হচ্ছে, যেখানে যে উনি খুব ভালো ভালো বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী, শুনতে খুব ভালো। আমরা চাই যারা যারা অসুবিধায় আছে তারা কার্ড পাক। যেমন ধরুন কৃষক কার্ড, আপনি কৃষক কার্ড দিয়ে তো এখন আমার কাছে মনে হচ্ছে এটা একটা মস্করা করা হচ্ছে। আপনি একদিকে কৃষককে বলছেন কৃষক কার্ড দিবেন, আরেকদিকে কৃষকের কাছ থেকে ধানের থেকে চাল, মানে ধান কম কিনবেন, চাল বেশি কিনবেন। চাল কিনবেন কেন? মিল মালিকদের কাছ থেকে। আবার আপনি কৃষকের তেলের ব্যবস্থাটা করতে পারলেন না, ধানের দামটা বাড়াতে পারলেন না, তাহলে তো এটা কৃষকের সাথে একটা মস্করা করা হচ্ছে। এই কাজটা কিন্তু মানে ধরেন করা হচ্ছে। তার মানে এই কার্ড পুরো জিনিসটাকে একটা মস্করা বানায় ফেলা হয় কিনা, এটা একটা সন্দেহ তৈরি হয়েছে। কিন্তু এটা আমরা ফর দ্য টাইম বিং আমরা দেখতে পাবো। জি, ধন্যবাদ আপনাকে। লাস্ট 1 মিনিট আছে, যার কারণে আরেকটি প্রশ্ন রয়ে গেছে। সেটি হলো, আমরা কয়েকদিন ধরে দেখছি ছাত্রদল, ছাত্র শিবিরের মধ্যে বিভিন্ন জায়গায় যে সংঘর্ষ ঘটছে, আজকেও শাহবাগে হয়েছে, এবং থানার মধ্যেও একজন ছাত্র শিবিরের কর্মীকে
মারধর করা হয়েছে, কিভাবে দেখছেন ছাত্রদের মধ্যে এই উত্তেজনা ছড়িয়ে পড়া? এইটাকে কোনোভাবেই ভালোভাবে দেখার কোনো সুযোগ নেই, এটা খুবই বাজে হচ্ছে। এটা আমি মনে করি খুব পরিষ্কারভাবে তাদের যে দুই ছাত্র সংগঠনের ভেতরে এই ঘটনাগুলো ঘটছে তাদের মাদার সংগঠনকে এগিয়ে আসতে হবে। এবং আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে, জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে অলরেডি আহ্বান জানানো হয়েছে, আপনারা আসেন, আমরা মধ্যস্থতা করব, প্রয়োজনে সংলাপে বসেন, সংলাপে বসে এগুলোকে সমাধান করেন। কোনোভাবেই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে দেওয়া যাবে না। অস্ত্রের মহড়া, এই যে কিরিজদা, লাঠি, এই যে হেলমেট পরে ঘুরে বেড়ানো যেগুলো দেখা যাচ্ছে, সে যে দলের লোকেরাই করুক, এটাকে কোনোভাবেই সমর্থন দেওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ বজলুল রশিদ ফিরোজ। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।